চলে এলাম আমার দ্বিতীয় সেমিস্টার, অর্থাৎ নতুন সেমিস্টারে যে ছাত্রছাত্রীরা উঠলে তোমরা, তাদের মেজর ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেটা 99% ধরেই নাও তোমাদের পরীক্ষা এবারে আসছে। আর এই প্রশ্নটা আমি কেন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি এরকম করে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেমিস্টারে কোশ্চেনের কিছু, অর্থাৎ যে কোশ্চেনগুলো ভাইটাল প্রশ্ন, যে প্রশ্নগুলো প্রচন্ড ভিভিআই, সেগুলো সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়াটাই আমার কাজ। আমি তোমাদের চলো আজকের এই কোশ্চেনটা বুঝিয়ে দিই, যে কোশ্চেনটা খুব 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 ইম্পর্টেন্ট এবং খুবই সহজ সরলভাবে চলো বুঝে নাও। আর সব থেকে ভালো কথা, প্রত্যেক ভিডিওতে আমি একটা কথা বলে দিয়েছি এবং প্রত্যেক স্টুডেন্ট এটা করে, যেটা কি না, খাতা রেডি করো, কালো কালি নীল কালি রেডি করো। কেন? আমার প্রত্যেকটা উত্তরের মধ্যে পয়েন্ট থাকবেই, আর সেই পয়েন্ট যদি তোমরা লিখতে পারো, অর্থাৎ পয়েন্ট দিয়ে কোনো উত্তর যদি পরীক্ষায় লিখে আসতে পারো, তাহলে সাপ্লি তো দূরের কথা, নাম্বার কিন্তু খুব সুন্দর উঠবে। চলো দেখে নিই আজকের দ্বিতীয় সেমিস্টারে মেজর 2 এর ইতিহাসের প্রশ্নমান 10-এর গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা কি, এবং বুঝে নিই সহজ সরলভাবে। চলো। ধরে নাও এরকম একটা সিচুয়েশনস, ধরো আমরা পিএইচই কলের কথা বলছি, সেই কল থেকে 3 বেলা জল পাই বা 2 বেলা জল পাই। তো যখন আমরা জানবো যে 3 বেলা বা 2 বেলা জল পাচ্ছি, তখন আমরা কিরকম করে জলটা ভরবো? চলো, আবার তো এখন হলো না, ঠিক আছে, আবার তো আর একবেলা দেবে। আচ্ছা, দুপুরে জল ভরলো না, ঠিক আছে, চল বিকালে তো দেবে, বা সকালে ভরলো না, বিকালে তো জল দিচ্ছি। আমরা যখন জানবো যে এর বিকল্প রয়েছে, তখন কি করি? জলের অতটা কদর করি না। কিন্তু যখন দেখবো 2 দিন জল পেলাম না, তখন যেটুকু জল আছে সেটাকে কি করি? আমরা বাঁচাতে শুরু করি, তাই না? একটু নষ্ট হলে গায়ে লেগে যায়, বাবা 2 দিন কিন্তু জল দেয়নি, নষ্ট করো না। এই রকম ঠিক ওই বেঁচে থাকা জলের মতন হচ্ছে আজকের এই প্রশ্নটা, ততটাই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা হচ্ছে মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য, এবং এই যে কোশ্চেনটা 99% চান্স আছে তোমাদের এবছরে 2024-এ এই কোশ্চেনটাই মেজর 2 ইতিহাসে আসছে, চান্স আছে, আসবেই ধরে নাও, এতটা গুরুত্ব এই কোশ্চেনটা। তো চলো বুঝে নিই মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য। পয়েন্ট করে করে তোমাদের লিখতে হবে। দেখো, প্রথমে কি আছে? ভৌগোলিক অবস্থান। প্রথমে তোমরা পয়েন্ট করো, কোনো অসুবিধা নেই। ভৌগোলিক অবস্থান হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এর ভিতরে কি আছে লিখবে, রোমান হরফে 1-2 করে লিখবে, সব থেকে ভালো হবে। যে উত্তর পূর্ব আফ্রিকায় নীল নদের তীরে অবস্থিত আমাদের এই মিশরীয় সভ্যতা। এরপরে নীল নদের নিয়মিত বন্যা উর্বর কৃষিভূমি তৈরি করেছিল, যা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নদীর যে নিয়মিত বন্যা হতো, নদীর যে উর্বর পলিটা যখন উপচে পাশে পড়তো জমিতে, জমি উর্বর হতো এবং চাষবাস কিন্তু ভালো হতো। এই জন্যে নদীর ধারে কিন্তু মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। কোন নদী? না, নীল নদী। এরপরে দেখো রাজনৈতিক ব্যবস্থা, 2 নম্বর পয়েন্ট। এর 3টে আছে রোমান হরফে। 1 নম্বর, ফারাও ছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ নেতা, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতেন, অর্থাৎ তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতো আমাদের ফারাও। তারপরে 2 নম্বর, সুশৃঙ্খল আমলাতন্ত্র রাষ্ট্র পরিচালনা করতে, অর্থাৎ তখনকার যে আমলাতন্ত্র ছিল, শাসন ব্যবস্থা ছিল, সেটা খুব সুসজ্জিতভাবে সাজানো ছিল। তারপরে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুরোহিত ছিলেন, অর্থাৎ তখন কিন্তু বিভিন্ন স্তরের কর্মকর্তা, নিম্ন স্তর, মধ্যস্তর, উচ্চ স্তর, মানে যেমন হয় এখনকার সময় এ গ্রেড অফিসার, বি গ্রেড অফিসার, ডি গ্রুপ, সি গ্রুপ, তখনও ছিল কিন্তু এরকম স্তরের কিন্তু কর্মকর্তা ছিল। এরপরে এই পয়েন্ট শেষ করে 3 নম্বর পয়েন্ট কি হবে? অর্থনীতি। অর্থনীতির 4টে আছে। 1 নম্বর, কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। তখন মূল অর্থ, টাকা পয়সা আসতো চাষবাস থেকে। গম, জব, বার্লি, তিসি, মসুর ডাল, এইগুলো ছিল প্রধান ফসল। পশুপালন, মাছ ধরা ও খনিজ সম্পদের মানে কি বলবো, এইগুলো কিন্তু অর্থনীতিতে যথেষ্ট ভূমিকা পালন করতো এইগুলো। আর 4 নম্বর কি না, ব্যবসা বাণিজ্য ব্যাপকভাবে অনুশীলন, মানে তখনকার সময় ব্যবসা বাণিজ্য প্রচুর চলতো আর কি। এরপরে তোমার চলে যাচ্ছি সামাজিক অবস্থা, নেক্সট পয়েন্ট। শ্রেণী বিভাগ ছিল স্পষ্ট, 1 নম্বর। 2 নম্বর, ফেরাও উচ্চপদস্থ কর্মকর্তা, পুরোহিত, সৈনিক, কারিগর,
কৃষক, দাস ছিলেন প্রধান শ্রেণী, অর্থাৎ প্রধান শ্রেণীতে কিন্তু ফেরাও এদেরকে রেখেছিলেন, কারণ এদের থেকে কিন্তু অর্থনীতিটা চলতো। তারপরে পারিবারিক জীবন ছিল খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তখনকার মানুষ পরিবারকে সময় দিত, আর নারীদের পুরুষদের তুলনায় বেশি অধিকার ছিল, অর্থাৎ এই মিশরীয় সভ্যতার সময় নারীদের অধিকার পুরুষদের থেকে বেশি ছিল। ওকে, বুঝতে পেরেছো? এরপরে নেক্সট পয়েন্ট, ধর্ম। ধর্মর 4টে পয়েন্ট। বহু ঈশ্বরবাদী ধর্ম ছিল, অর্থাৎ তখন অনেক ঈশ্বরে বিশ্বাস করতো মানুষ আর কি। ওরিসিস, আইসিস, হোরাস, রা, থোথ ইত্যাদি ছিল প্রধান দেবদেবী, তখনকার দেবদেবী কিন্তু এরা ছিল। আচ্ছা, বলছে মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস ছিল, অর্থাৎ মৃত্যুর পরবর্তীও কোনো জীবন হয় এটাতে কিন্তু তখনকার মানুষ বিশ্বাস করত। তারপরে মমি তৈরির রীতি ছিল তখন, কিন্তু মমি বুঝতে পারছো, তখন পিরামিড ছিল, মমি তৈরি হতো। এটা গেল ধর্ম। এরপর শিল্প ও স্থাপত্য। বলছে এর আবার 3টে পয়েন্ট আছে। পিরামিড, মন্দির, সমাধি, ভাস্কর্য, চিত্রকর্ম ইত্যাদি মিশরীয় স্থাপত্য ও শিল্পের অন্যান্য নিদর্শন ছিল, অর্থাৎ তখনকার সময় কিন্তু এইগুলো এখনো রয়েছে, তখনকার সময় এগুলো শিল্প স্থাপত্য ছিল। এরপরে হায়ারোগ্রাফিক লিপি ব্যবহার করা হতো, মানে তোমরা জানো এই লিপিটা কিন্তু তখন ব্যবহার করা হতো। এরপরে কি না, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা বিজ্ঞানে উন্নত জ্ঞান ছিল তখনকার সময়। তার জন্যই তো আজকে পিরামিড 3টে স্টারকে, মানে একদম 3টে স্টারে অ্যালাইন কিন্তু তৈরি করা হচ্ছে পিরামিড, মানে জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান কিন্তু প্রচন্ড ছিল। এরপরে মিশরীয় সভ্যতার অবদান। নেক্সট পয়েন্ট কি বলছে না, পিরামিড, স্ফিংস এবং অন্যান্য স্থাপত্য নিদর্শন, এইটা ছিল অবদান, মানে মিশরীয় সভ্যতা কি কি দিয়ে গেছে। তারপর হচ্ছে হায়ারোগ্লিফিক লিপি, জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, সাহিত্য, শিল্প, স্থাপত্য, এইগুলো ছিল মিশরীয় সভ্যতার অবদান। এরপরে তোমরা কিন্তু লিখবে একদম লাস্টে কি লিখতে হয়, উপসংহার, তাহলে তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা আজকে কমপ্লিট হবে। উপসংহারে কি লিখবে, লিখবে মিশরীয় সভ্যতা ছিল বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতাগুলির মধ্যে একটা। নীল নদের তীরে বিকশিত এই সভ্যতা তার রাজনৈতিক ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা, ধর্ম, শিল্প, স্থাপত্য, জ্ঞান, বিজ্ঞান এইগুলোর জন্য খুব খুব বিখ্যাত ছিল। তো আজকের যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা মিশরীয় সভ্যতা নিয়ে কিন্তু আমরা জানলাম, তোমাদের বলে দিলাম পয়েন্টগুলো ABCD করে লিখবে, এবং তার ভিতরে রোমান হরফের 1 2 3 করে কিন্তু তোমরা লিখবে। সব থেকে সহজ সরলভাবে দেখবে, তোমরা খাতায় তুললেই বুঝতে পারবে যেটাতে সব থেকে সহজ সরল করে তোমাদের আমি লিখিয়েছি। কারণ আমি একটা কোশ্চেন তৈরি করি 3 4টে 5টা বইকে এক জায়গায় করে একটা কোশ্চেন তৈরি করি, যার জন্য কিন্তু তোমাদের এই উত্তরটা কিন্তু সহজ হয়, যার জন্য বেশি বড় হয় না, যার জন্য একবার পড়লেই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং যার জন্য এর পয়েন্টগুলো দেখবে খুবই সহজভাবে আমি তৈরি করেছি। চলো, আমি এমনভাবে করি না যে এমন একটা অ্যান্সার তৈরি করে দিলাম যে বুঝলাম তারপরে ধরো বুঝলে না, ঠিক আছে? যতবারই পড়ছো বুঝছো না, ভারী ভারী ভাষা আমি ইউজ করি না, সহজ সরল ভাষা থাকবে যাতে আমার স্নেহের ছাত্রছাত্রীরা একবার দেখলে কিন্তু বুঝতে পেরে যায়। এই রকম করে যদি তোমরা প্রত্যেক সাবজেক্টের ইম্পর্টেন্ট কোশ্চেন্সের নোটস পেতে চাও, যদি তোমরা বুঝতে চাও, দেখো বোঝাটা আগে, নোটস পাওয়া আর বোঝা দুটোর মধ্যে তফাৎ রয়েছে। বুঝে গেলে নোট না থাকলেও করে নেবে, কিন্তু না বুঝতে পারলে নোট থাকলেও পরীক্ষা লেগে তুলতে পারবে না, তাই না? পরীক্ষা হলে ভুলে গেলে বুঝে গেছো বানিয়ে আসতে পারবে, বোঝোনি, নোটস ছিল পড়েছি, পরীক্ষা হলে ভুলে গেছো লিখতে পারবে না। আগে বোঝো। তার জন্য যদি বুঝতে চাও, এবং দেখো আমি সেই কোশ্চেন্সগুলি বোঝাবো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো একটা কোশ্চেন্স তুলে দিলাম বোঝে না, আমি ওসব করি না, যেটা বোঝাবো ধরে নেবে সেটাই পরীক্ষায় আসবে। তো তার জন্য এরকম করে যদি বুঝতে চাও, সেকেন্ড সেমিস্টারে নতুন সদস্যরা, নতুন আমার স্নেহের ছাত্রছাত্রীরা যুক্ত হও, এবং তোমাদের বন্ধুর মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করো, তারাও বুঝুক, তারা জানুক, এই প্ল্যাটফর্মটাকে চিনুক। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।